নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যখন আমরা এই রাজ্যে বসে এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা গর্ব অনুভব করছি যে অবশেষে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল, তখন যখন আমরা এই আনন্দে আত্মহারা, ঠিক সেই মুহূর্তে আমি আপনাদের সামনে এই প্রতিবেদন আনছি। যখন আমরা এই রাজ্যে এরপরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকবেন কি থাকবে না নিয়ে যখন সবাই চিন্তিত, তখন আমি এই প্রতিবেদন আনছি। কেন আনছি, কী জন্য আনছি? আজকের এই পরিস্থিতিতে এই প্রতিবেদনটা আপনাকে ভাবতে বাধ্য করবে। আমি খুব ভেবে চিন্তে কথাগুলো বলছি আর যুক্তি দিয়ে বলছি। আপনি কিন্তু ধৈর্য ধরে শুনবেন এবং শেষে আমাকে জানাবেন যে এই ওয়াকআপ, যেটা আপনার জানা খুব দরকার, সেই আইনটার সংশোধন যেটা হবে, অর্থাৎ অমিত শাহজি এটা ঘোষণা করেছেন যে শীতকালের অধিবেশনে এটা এই ওয়াকআপ আইনকে স্ট্রেট করা হবে। তো সেই ওয়াকআপ আইনের আসল দিক, যে তথ্যটা আপনি জানলে নিশ্চয়ই আপনি বলবেন যে হ্যাঁ, দরকার আছে আইনটাকে সংশোধন করার। কেন, কী জন্য, সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন, আমি বিগত বেশ কটা এপিসোডে আপনাদের বলছি বা বোঝাচ্ছি যে ওয়াকআপ আইন আমাদের জন্য কতটা ভয়াবহ। এর প্রতিবেদনগুলো যদি না দেখে থাকেন তবুও বলছি আপনাদের একবার দেখে নেবেন। তবুও আমি কিছুটা বলছি আপনাদের বুঝতে সুবিধা হবে। ওয়াকআপ আইন হচ্ছে এমনই একটা আইন, সেই আইনের বলে আপনি দীর্ঘদিন ধরে যে ঘরটায় রয়েছেন বা যে এলাকায় রয়েছেন সেটাকে ওয়াকআপ বোর্ড থেকে যখন তখন ঘোষণা করতে পারে যে এটা আমাদের জায়গা, ওয়াকআপ জায়গা, তখন আপনি কোথাও যেতে পারবেন না। ওয়াকআপ আইন অনুযায়ী আপনি কোথাও এই ওয়াকআপ বোর্ডের বাইরে যেতে পারবেন না। এই ওয়াকআপ ট্রাইব্যুনাল কোর্টে আপনাকে যেতে হবে, যেখানে বসে থাকবে এই ওয়াকআপ বোর্ডের এই লোকেরা। এমনকি একটা অদ্ভুত ব্যাপার আছে, ওয়াকআপ আইন অনুযায়ী ওয়াকআপ বোর্ড যখন কোনো জায়গাটাকে ঘোষণা করবে তার জায়গা, তারপরে ওই এলাকার পুলিশ প্রশাসন বাধ্য থাকবে আপনাকে তুলে দিতে। এটা হচ্ছে আসল ঘটনা। এই ওয়াকআপ সম্পত্তি কিন্তু গোটা ভারতবর্ষের বুকে রেলওয়ে সম্পত্তি, তারপর পোর্ট ট্রাস্টের সম্পত্তি, আর হচ্ছে আপনার আর্মি বা মিলিটারিদের বা ডিফেন্সের সম্পত্তি, তারপরেই যদি কারোর থেকে থাকে সম্পত্তি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ওয়াকআপ সম্পত্তি। আর এই ওয়াকআপ সম্পত্তি এতটাই রয়েছে যে তার মূল্য আপনি চিন্তা করতে পারবেন না। আর ওয়াকআপ আইনের বলে কিন্তু অনেক কিছুই এরা অনেক কিছু করে ফেলেছে, মানে ওয়াকআপ বোর্ড থেকে অনেক কিছু করেছে, যেগুলো অনেক মুসলিমকেও কিন্তু বেঘর করে দিয়েছে। ওয়াকফ হয়ে যাওয়া, এই ওয়াকআপ মানে আল্লাহর উদ্দেশ্যে দান করে দেওয়া জমি, ঠিক আছে? তো এই ওয়াকআপ আইনের আমি বারবার বলেছি আপনাদের, এর মধ্যে অনেকগুলো ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে সংশোধন করার দরকার আছে। যেটা নিয়েই এই সংশোধনী বিলটা আসছে, যেটাতে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সই করেননি, বা এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এর বিরোধিতা করেছে এবং সবাই প্রায় বিরোধিতা করছে, যারা ইন্ডি মার্কা পিন্ডি চটকানো জোটে আছে, কারণ এদের একটা হিডেন এজেন্ডা আছে, ভোট। কিন্তু আপনাকে জানতে হবে আসল সত্যি কি। আর আসল সত্যি যদি আমি বলি, অনেকেই বলবেন আরে এ তো মিথ্যে কথা বলছে, এ তো হিন্দুত্ববাদী, আমার বিরুদ্ধে আখ্যা দেবেন। ঠিক কথা, আমার কাছে আগে দেশ, তারপরেই হচ্ছে আমার ধর্ম। এতে কোনো দ্বিধা নেই। কে কি খারাপ ভাবলো, কে কি ভালো ভাবলো, তাতে কাজ করা আমার কিচ্ছু যায় আসে না। আমি পরিষ্কার কথা বলি, আনকাট বলি। তো সেখানে দাঁড়িয়ে এই যে ওয়াকআপ ব্যাপারটা নিয়ে আসাউদ্দিন ওবেসি, আসলে এই আসাউদ্দিন ওবেসি নিজেকে পুরো ভারতবর্ষের মুসলিমদের মসিহা করে ফেলেছেন। তার হয়ে সবাই আর কি স্লোগান তোলেন, তাই তিনি যেটা বলবেন সেটা তো সত্যি হবেই, তাই না? তা তিনি কি বলেছেন আপনি একবার শুনুন। আর সেই ভাষণটাই কিন্তু সবচেয়ে ভাইরাল হয়েছে এবং ব্রেকিং নিউজ হিসেবে সেপ্টেম্বর মাসে, গোটা সেপ্টেম্বর মাস চলেছিল, জানি এই রাজ্যে কেউ জানায়নি। শুনুন। ये अगर कानून बन जाएगा, उत्तर प्रदेश में 1,21,000 वक्फ की प्रॉपर्टीज है, 1,12,000 के पास कागज ही नहीं है। वक्फ यूजर खत्म हो गया तो जायदादें कौन लेगा? वो जायदादें कौन लेगा बताओ? तुम्हारे पास लीगल उसके ऊपर इख्तियारी नहीं होगा, कोई भी घुस जाएगा। वक्फ यूजर निकाल दिए। শুনলেন তিনি কি বললেন? আচ্ছা, তিনি কি বললেন পরিষ্কার করে শুনলেন? উত্তরপ্রদেশে, শুধু উত্তরপ্রদেশে 1,21,000 ওয়াকফ প্রপার্টি আছে, তার মধ্যে 1,12,000-এর কাছে কোনো কাগজ নেই। বোঝা গেল? 1,12,000 ওয়াকফ প্রপার্টির কোনো কাগজ নেই। ওয়াকফ বাই ইউজার, মানে ইউজ করছে, ব্যবহার করছে বলে তাই জমিটা তাদের হয়ে গেছে। এবার ভাবুন আপনি কোন জায়গায় আছে। আপনি নিশ্চয়ই বলতে পারেন যারা ইউজ করছে, যেমন এদের যুক্তি আছে, ওয়াকফের এই যে হয়ে যারা বলছেন তাদের যুক্তি হচ্ছে এটা
যে আমি ওখানে পুজো কী বল, আমি ওখানে ঈদগার ময়দান আছে বা নামাজ পড়ি, যা কিছু করি ওটা আমার হয়ে গেছে। উল্টো দিকে আপনি ভাবুন, বহু মন্দিরকে এরা বলছে আমাদের ওয়াকফ সম্পত্তি, যেটা দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে সেটা বলছে আমার সম্পত্তি। কেন হবে? তাহলে ওয়াক বাই ইউজার যদি হয়, তাহলে ইউজ যদি হচ্ছে, তাহলে এটা কেন হচ্ছে না? প্রশ্নটা আসবে না? আপনি কোনো সম্পত্তির ওপরে দীর্ঘদিন ধরে থাকলে, কোনো বাড়ি যদি আপনি ভাড়া নিয়েও থাকেন, দীর্ঘদিন থাকার পরে আপনার একটা সত্ত্ব জন্মে যায়, তাই তো? সেটা তো সত্যি। কিন্তু তারপরেও ওয়াকফ বোর্ড যদি বলে যে এই পুরো সম্পত্তিটা আমার, ভাড়া বাড়ি তো নয়, আপনার নিজের বাড়ি, তাতেও কিন্তু তাদের হয়ে যাবে। অথচ আপনি ইউজ করছেন, দীর্ঘদিন ধরে রয়েছেন, কিন্তু তাতে আপনার কাজকলা, মানে সংবিধানের আইন ফাইন এখানে নেই ওয়াকফ আইনের কাছে। তাই এই আইনটার অ্যামেন্ডমেন্ট করা দরকার নেই। হ্যাঁ, যার কাগজ আছে, বৈধ কাগজপত্র আছে, সেই থাকবে, তাই না? এটা ঠিক না ভুল আপনি বলুন। আপনার কি মনে হচ্ছে, এটা কি ঠিক না ভুল? মানে আপনি ব্যবহার করছেন বলে জায়গাটা আপনার হয়ে গেল, তার মানে কোনো জায়গা ধরুন আপনার প্রপার্টি পড়ে আছে, সেই প্রপার্টির ওপর কেউ এসে বসে পড়লো জোর করে। এবার আপনি আইনের পথে লড়ছেন, বা আপনি কোনো বাইরের জায়গায় থাকেন, যারা বসে আছে তারা বললো আমরা ইউজ করছি না আমার জায়গা। এটা হয়? কাগজ তো নেই। তো কাগজ যখন নেই, 1,21,000 প্রপার্টি শুধুমাত্র উত্তরপ্রদেশে আছে। 1,21,000 যে প্রপার্টি আছে, সেই প্রপার্টির মধ্যে 1,12,000 প্রপার্টির কোনো কাগজপত্র নেই। এবার ভাবুন কতটা বিপজ্জনক ব্যাপার। তাহলে যদি এই 1,12,000 জমি, যেটাকে নিজেদের সম্পত্তি বলছে ওয়াকফ বোর্ড, কতটা দুর্নীতি রয়েছে এটা বুঝতে পারছেন আপনি নিশ্চয়ই। দুর্নীতি না থাকলে কাগজপত্র থাকবে না কেন? এতদিনে কাগজপত্র তৈরি করা যেত না? করা যেত তো, কাগজ করেন। আপনি যদি কোনো জায়গার উপরে থাকেন, সেই জায়গার আপনি পর্চা বের করার চেষ্টা করবেন, আপনি সমস্ত ডিটেলস বের করার চেষ্টা করবেন, করে আপনি তো লড়াই লড়বেন। কিন্তু ওয়াকফ বোর্ড কিছুই করেন, তারা জানে আমার তো কিছু করার নেই, আমাকে কেউ সরাতে পারবে না। কল্পনাই করেনি এই রকম একটা আইনকে চ্যালেঞ্জ করে আইনটাকে সংশোধন করার জন্য এই মোদী সরকার চেষ্টা করবে। এটা ভাবেইনি কোনোদিন যে এরকম একটা পরিস্থিতি আসতে পারে। ভেবেছিল কংগ্রেস চলবে, কংগ্রেসে যেরকম সব দিয়ে দিয়েছে, যেভাবে দেশটা টুকরো করে দিয়েছে কংগ্রেস, দেশটাকে টুকরো করে ওই মুসলিম রাষ্ট্র করে দিয়েছে দুখানা পাশাপাশি, সেই রকমভাবে এখানেও তাদের চলবে, এই ভেবে তারা কিন্তু চুপ করেছিল আমার মনে হয়। তাই তারা ভেবেছিল কাগজপত্র আমি তৈরি করব না, যা আছে তাই চলবে। কিন্তু আজ সেসব চলবে না। আজ আমি যেখানে আছি সেখানকার কাগজ যদি দেখাতে না পারি, তাহলে আমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে, তাই না? আপনার আমার জন্য যদি একই আইন হয়, তাহলে ওয়াকফ বোর্ডের আইন আলাদা হবে কেন? প্রশ্নটা আসবে। অনেকে এখানে প্রশ্ন করে দেবত্ব সম্পত্তি। দেখুন, দেবত্ব সম্পত্তি দান করা হয়, তাই তো, কিন্তু খুঁজলে দেখা যাবে তার কোনো দলিল আছে, কেউ দান করেছে। এখানে কে কাকে দান করেছে, এটা বড় প্রশ্ন। যেভাবে তাজমহলটা নিজেদের দাবি করেছিল ওয়াকফ বোর্ড, কিন্তু সেখানে আদালতের কাছে গিয়ে এরা প্রমাণ করতে পারেনি যে দানপত্রটা কোথায়। দেবত্ব সম্পত্তি কেউ দান করে, তাই তো, সেই দান করার ডিট থাকে, কাগজ থাকে, এখানে কাগজ কোথায়? তাই প্রশ্নটা ঘুরে ফিরে আসে। তাই বিপদে পড়ে গেছে এই ওয়াকফ আইন। গোটা দেশের মানুষের জানা উচিত, জাগা উচিত। আমার মনে হয় আপনার উচিত এই বিষয়টা নিয়ে সবাইকে জানানো। কারণ আমরা সবাই না অজ্ঞ হয়ে রয়েছি। একটা দিক দেখি, এই রাজনৈতিক কচকচানিটা আমরা ভালোবাসি। তৃণমূল কি করছে, সিপিএম কি করছে, বিজেপি কি করলো, কংগ্রেস কি করছে, কংগ্রেসের কে সভাপতি হলো, এই কচকচানির মধ্যে আমরা থাকি। কিন্তু আসল যে জায়গাটা, আমাদের ভিটে মাটি চাঁটি হয়ে যাবে না তো, এই প্রশ্নটাই কিন্তু আমরা কেউ করি না, তাই না? বাংলাদেশ থেকে বহু হিন্দু পালিয়ে আসছে, তাদের সম্পত্তিকে শত্রু সম্পত্তি বলা হয়। আর এই দেশে যাদের সম্পত্তি রয়ে গেল, সেটা ওয়াকফ বোর্ড পেয়ে গেল। অদ্ভুত দ্বিচারিতা না? আর এই দ্বিচারিতা করে গেছেন মোহনদাস করমচাঁদ গান্ধী এবং তার সঙ্গে থাকা কংগ্রেসীরা, যেটার ফল আমরা ভোগ করছি। রাজনীতি না করে রাজনীতি ঢুকে পড়ে, শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি, আর কিছু না। আর এটা করেই মানুষের মধ্যে বিভেদটা আরো তৈরি হচ্ছে। এই রকম বিভেদ যদি না থাকে, হিন্দু হোক বা মুসলিম হোক বা খ্রিস্টান হোক বা বৌদ্ধ হোক, যে যাই হোক, ধর্ম যার যার থাকুক, তারা তাদের সম্পত্তির কাগজ দেখা, নচেত কি করে প্রমাণ হবে যে এটা তার জায়গা? যদি বাই ইউজার, মানে বাই ইউজ করছে যারা, ব্যবহার করছে যারা, সে ব্যবহারের ভিত্তিতে যদি কারোর জায়গা হয়ে যায়, তাহলে যারা এতদিন ধরে ব্যবহার করছে সেই জায়গাগুলো
তাদের কেন হবে না? এইরকম একটা আইন থাকার কি দরকার আছে? আপনি কি ভাবছেন? প্রশ্নটা আপনার কাছে রইল, খুব ভেবে বলবেন। আপনি শুনলেন আসাউদ্দিন ওবেসি, যাকে ভারতবর্ষের বুকে মুসলিমরা, মানে বহু মুসলিমরা, বাংলার কথা বলছিলাম, বাংলা মুসলিমরা আসাউদ্দিন ওবেসিকে খুব একটা পাত্তাও দেয় না, করে দেখেছি আমি, তাই এখানে কোনো কিছু দাঁত ফোটাতে পারে না, খুব কম সংখ্যক। কিন্তু বাইরে সর্বত্র আসাউদ্দিন ওবেসিকে মানা হয় বড় করে। সে আসাউদ্দিন ওবেসি যখন বলছে যে 1,21,000-এর মধ্যে 1,12,000-এর কোনো কাগজপত্র নেই, এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসছে না যে কাগজ আমি দেখাবো না, ব্যাপারটা যেন সেই একই টাইপের হচ্ছে? জানি না, এই প্রশ্নগুলো তো আমার মনের মধ্যে আছে। আপনার মনের মধ্যে কি এই প্রশ্ন আসে? জানাবেন কিন্তু। আপনার উত্তরের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে একটা অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে করছি, নিজে দেখুন এবং কম করে 100 জনকে শেয়ার করুন, যাতে তারা জানে। প্রত্যেককে বলুন 100 জনকে মাত্র শেয়ার করতে, আর কিছু না। আপনি দেখলেন 100 জনকে শেয়ার করুন, আপনার কাজ শেষ করুন। পারবেন? আর নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ব্যাস, আর কিছু বলার নেই। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।